Hello, everyone. Today, we are going to discuss Semester 1 Basic Science Courses Physics I. Thank you, Professor Nikita. This subject is the backbone of basic science courses and helps students connect theory with real-world. নমস্কার, আলোর এক অসাধারণ জগতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে এমন সব রহস্য লুকিয়ে আছে যা জানলে অবাক হতে হয়। চলুন, পদার্থবিজ্ঞানের এই সফরে আমরা আলোর সেই সব গোপন কথাগুলি এক এক করে জানব। শুরু করা যাক। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন সাবানের বুদবুদের ওপর কেন এত সুন্দর রামধনুর মতো রং দেখা যায়? বা একটা পুরনো সিডিকে আলোর দিকে ধরলে কেন সেটাতেও একই রকম রঙের খেলা চোখে পড়ে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আলোর একটা খুব ইন্টারেস্টিং পরিচয়, আর সেটা হলো আলোর তরঙ্গ প্রকৃতি। চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। তো আলোর প্রথম যে গোপন কথাটা আমরা জানব সেটা হলো এর তরঙ্গের মতো আচরণ। আলোর তরঙ্গরা কিন্তু একা একা চলে না, ওরা একে অপরের সাথে মিশতে পারে, অনেকটা নাচের মতো। পদার্থবিজ্ঞানের ভাষায় এই ঘটনাটাকেই বলা হয় ইন্টারফিয়ারেন্স বা ব্যতিচার। ব্যতিচার আর অপবর্তন এই দুটো শব্দের মধ্যে কিন্তু একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। দুটোই আলোর তরঙ্গের ধর্ম, কিন্তু ব্যতিচার মানে হলো যখন দুই বা তার বেশি তরঙ্গ একসাথে মেশে, আর অপবর্তন হলো যখন একটাই তরঙ্গ কোনো বাধা বা সরু পথের পাশ দিয়ে যাওয়ার সময় একটু বেঁকে যায়। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন পুকুরের জলে দুটো ঢিল ফেললেন, তখন যে ঢেউয়ের নকশা তৈরি হয় সেটা হলো ব্যতিচার। আর একটাই ঢেউ যখন একটা খুঁটির পাশ দিয়ে যায় আর ছড়িয়ে পড়ে, ওটাই হলো অপবর্তন। একে বলে উপরিপাতনের নীতি। ভাবুন তো, দুটো ঢেউয়ের মাথা যখন একসাথে মেলে তখন ঢেউটা আরও উঁচু হয়ে যায়, তাই না? আলোর ক্ষেত্রেও তাই হয়, আর আমরা একটা উজ্জ্বল আলো দেখতে পাই। একে বলে গঠনমূলক ব্যতিচার। আবার যখন একটা ঢেউয়ের মাথার সাথে অন্যটার নিচু অংশটা মেলে তখন কি হয়? ওটা একে অপরকে শেষ করে দেয় আর জায়গাটা শান্ত হয়ে যায়। আলোর ক্ষেত্রেও তখন অন্ধকার দেখা যায়, আর একে আমরা বলি ধ্বংসাত্মক ব্যতিচার। ইয়াংয়ের ডাবল স্লিট পরীক্ষায় এই উজ্জ্বল আর অন্ধকার ডোরাকাটা দাগগুলোই দেখা যায়। তাহলে এই যে উজ্জ্বল দাগ বা ম্যাক্সিমা, সেগুলো কখন তৈরি হয়? তার জন্য একটা খুব সহজ শর্ত আছে। যখন দুটো উৎস থেকে আসা আলোর পথের মধ্যে পার্থক্যটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একটা পূর্ণ সংখ্যার গুণিতক হয়, তখনই উজ্জ্বল আলো দেখা যায়। এই সূত্রটা ঠিক সেটাই বলছে। আচ্ছা, এবার একটা প্রশ্ন ভাবা যাক, কি করে দুটো আলোর তরঙ্গ মিশে গিয়ে পুরোপুরি অন্ধকার তৈরি করতে পারে? বেশ, এবার আসা যাক আলোর দ্বিতীয় রহস্যে। আমরা তো জানি আলো সোজা পথে চলে, তাই না? কিন্তু সব সময় নয়। আলো কিন্তু প্রয়োজন পড়লে বেঁকেও যেতে পারে, আর এই ঘটনাটাকেই বলা হয় অপবর্তন বা ডিফ্র্যাকশন। দেখুন, অপবর্তন মূলত দুরকমের হয়, ফ্রনহফার আর ফ্রেনেল। ফ্রনহফার অপবর্তনটা বোঝা খুব সহজ। যখন আলোর উৎস আর পর্দা দুটোই ওই বাধাটা থেকে অনেক দূরে থাকে তখন এটা ঘটে। আমরা সাধারণত এটাই বেশি পড়ি। ফ্রেনেল অপবর্তনটা একটু জটিল, যেটা কাছের দূরত্বের জন্য হয়। আজ আমরা ফ্রনহফারের ওপরেই ফোকাস করব। একটা মাত্র সরু ছিদ্র বা স্লিট দিয়ে আলো গেলে যে প্যাটার্ন তৈরি হয় সেটা আসলে আলোর নিজের সাথে নিজের ব্যতিচারের ফল। ব্যাপারটা খুব মজার, তাই না? ভাবা যেতে পারে যে ওই ছিদ্রের প্রত্যেকটা বিন্দু এক একটা আলোর উৎস। তো ছিদ্রের ওপরের অংশ থেকে আসা আলো আর নিচের অংশ থেকে আসা আলোর মধ্যে পথের পার্থক্যের জন্যে ওই উজ্জ্বল আর অন্ধকার প্যাটার্নটা তৈরি হয়, আর মাঝখানের উজ্জ্বল দাগটা হয় সবচেয়ে চওড়া। এই টেবিলটা আমাদের অপবর্তনে অন্ধকার দাগ বা মিনিমা খুঁজে বের করার সূত্রগুলো এক জায়গায় এনে দিয়েছে। একক ছিদ্রের জন্য সূত্রটা মনে রাখার একটা ছোট্ট ট্রিক আছে। এ সাইন মানে মিনিমা, যেখানে এ হলো ছিদ্রের চওড়া মাপটা। আচ্ছা, তাহলে এখানে একটা প্রশ্ন আসে, একটা ছিদ্র আর দুটো ছিদ্র থেকে তৈরি হওয়া প্যাটার্নের মধ্যে আসল পার্থক্যটা কি? আলোর আরও একটা দারুণ ধর্ম আছে, সেটা হলো এর কাঁপনি বা কম্পনের দিকটাকে আমরা চাইলে নিয়ন্ত্রণ বা ফিল্টার করতে পারি। এই বিশেষ ধর্মটাকেই বলা হয় পোলারাইজেশন বা সমবর্তন। ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন, একটা দড়িকে আপনি সব দিকে ঝাঁকিয়ে একটা লম্বা বেড়ার ফাঁক দিয়ে পার করার চেষ্টা করছেন। তাহলে কি হবে? বেড়াটা শুধু ওপর নিচ কাঁপনিটাকেই যেতে দেবে, বাকিগুলোকে আটকে দেবে, তাই তো? পোলারাইজার ঠিক ওই বেড়াটার মতোই কাজ করে। এটা সাধারণ আলোকে, যেটা সব দিকে কাঁপে, সেটাকে শুধু একটা নির্দিষ্ট দিকে কাঁপতে বাধ্য করে। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ঘটে।
যখন আলো, জল বা কাছের মতো কোনো চকচকে জিনিস থেকে একটা বিশেষ কোণে প্রতিফলিত হয় তখন ওই প্রতিফলিত আলোটা পুরোপুরি সমবর্তিত বা পোলারাইজড হয়ে যায় আর এই বিশেষ কোণটাকেই বলা হয় ব্রুস্টারের কোণ। এই কারণেই তো পোলারাইজিং সানগ্লাসগুলো জলের ধারে বা রাস্তায় চোখের ধাঁধা এত ভালোভাবে কমাতে পারে। তাহলে প্রশ্ন হল, প্রতিফলনকে ব্যবহার করে কিভাবে আলোকে ফিল্টার করা যেতে পারে? এতক্ষণ আমরা আলোর সাধারণ ধর্মগুলো নিয়ে কথা বললাম। এবার চলুন দেখা যাক আলোর সবচেয়ে নিয়ন্ত্রিত, সবচেয়ে শক্তিশালী রূপটা, যা হল লেজার। লেজারের আলো কিন্তু সাধারণ বাল্বের আলোর মতো একদমই নয়। এর 4টে বিশেষ গুণ আছে। এটা একরঙা বা মনোক্রোম্যাটিক, মানে এর একটাই রং। এটা সুসঙ্গত বা কোহেরেন্ট, মানে সব তরঙ্গগুলো একসাথে পা মিলিয়ে চলে। এটা একমুখী বা ডিরেকশনাল, মানে এটা একদম সোজা একটা লাইনে যায়, বেশি ছড়ায় না। আর এটা অত্যন্ত তীব্র বা ইন্টেন্স হয়। একটা লেজার বানাতে গেলে মূলত 3টে ধাপ পেরোতে হয়, অনেকটা একটা চেইন রিঅ্যাকশনের মতো। প্রথমে বাইরে থেকে শক্তি দিয়ে পরমাণুগুলোকে উত্তেজিত করা হয়, একে বলে পাম্পিং। তারপর একটা অস্বাভাবিক অবস্থা তৈরি করা হয়, যার নাম পপুলেশন ইনভার্সন, যেখানে উত্তেজিত পরমাণুর সংখ্যা সাধারণ অবস্থার থেকে অনেক বেশি হয়ে যায়। আর সবশেষে একটা ফোটন এসে সেই উত্তেজিত পরমাণুগুলোকে ধাক্কা দেয়, আর তার ফলে আরও অনেক একই রকম ফোটন বেরিয়ে আসে। এভাবেই আলোটা বহুগুণ বেড়ে যায়। তাহলে লেজারকে আলো বিবর্ধিত করতে সাহায্য করে এমন মূল প্রক্রিয়াটা কি? বেশ, আলোর অনেক কিছুই তো জানা গেল, কিন্তু প্রশ্ন হল, এই সব জেনে লাভটা কি? আমাদের রোজকার জীবনে এই কনসেপ্টগুলোর কি প্রভাব? চলুন সেটাই এবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। এই যে আমরা আলোর ব্যতিচার, অপবর্তন, সমবর্তন নিয়ে পড়লাম, এগুলো কিন্তু শুধু বইয়ের পাতায় আটকে থাকা কিছু তত্ত্ব নয়। এগুলোই আজকের আধুনিক টেকনোলজির মূল ভিত্তি। হলোগ্রাফি থেকে শুরু করে এলসিডি স্ক্রিন, সবই এই নীতির ওপর চলে। আর লেজার, ভাবুন তো, ফাইবার অপটিক্সের মাধ্যমে ইন্টারনেট, সার্জারিতে নিখুঁত অপারেশন, এমনকি মহাকাশ গবেষণাতেও লেজার ছাড়া চলবেই না। তাই এই বিষয়গুলো শুধু পরীক্ষার জন্য নয়, এগুলো ভবিষ্যতের প্রযুক্তির চাবিকাঠি। তাহলে আমরা দেখলাম আলো একটা তরঙ্গের মতো আচরণ করে, কিন্তু জানেন কি, আলোর আরও একটা পরিচয় আছে, ওটা কণার মতো আচরণ করতে পারে। এই দ্বৈত সত্তা বা ডুয়াল নেচার পদার্থবিজ্ঞানের এক বিরাট রহস্য। তাহলে আলো আসলে কি? এই প্রশ্নটা কিন্তু আপনাদের ভাবার জন্য রইল। কৌতূহল বাঁচিয়ে রাখুন আর শিখতে থাকুন। ধন্যবাদ।